Uh, in this class, I'm going to talk about practical use of conditional sentence. এটা কি দেখেন, একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজ যেটি শর্ত বোঝায় এবং প্রধান ক্লজ যেটি প্রেক্ষাপট বোঝায়, এদেরকে ইফ ক্লজও বলা হয়। A conditional sentence contains two clauses. The dependent clause expresses the condition and the main clause expresses the consequences. They are also known as if clause. There are four types of conditional. English language এ total চার প্রকার conditional আছে। Number one, zero conditional. Number two, first conditional. Number three, second conditional. And the third conditional. Total English language এ চার প্রকার conditional আছে। জিরো কন্ডিশনালটা কি? একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব বা টেন্স নিয়ে গঠিত হয়। একটি ইফ ক্লজ এবং অপরটি মূল ক্লজ। জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সব সময়ই হবে, অর্থাৎ এটা মূলত কি বোঝার চেষ্টা করে। আর জিরো কন্ডিশনাল সেন্টেন্স ক্যান বি মেড উইথ টু প্রেজেন্ট সিম্পল verbs or tense. One is the clause and another one is the main clause. It is used to express general truth and habits. This conditional is also used when the result will always happen. দেখেন, if plus present simple plus present simple অর্থ কি? ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, পুকুরের পানি বাড়ে। তাহলে দ্যাট ইজ দ্য ট্রুথ, রাইট? বৃষ্টি হলে তো পুকুরের পানি বাড়বে। তাহলে জিরো কন্ডিশনালটা হচ্ছে দুটো আলাদা ক্লজ থাকে, একটা মেইন ক্লজ একটা ইফ ক্লজ, বাট দুটো ক্লজই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা থাকে। বলেন তো কি বললাম? দুটো ক্লজই যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা থাকে, সেইটাকেই মূলত বলা হয় ইফ জিরো কন্ডিশনাল। ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিতে তাপ দাও, হিট দাও, ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিতে তাপ দাও, ইট বয়েলস, এটা ফোটে। অর্থাৎ পানিতে তাপ দিলে সেটা ফোটে। ইফ ইউ পুশ দ্য বাটন, যদি তুমি বাটনে পুশ করো বা প্রেস করো, ইফ ইউ পুশ দ্য বাটন, ইট লাইটস আপ, এটা লাইট জ্বলে। তাহলে বাটনে পুশ করলে বা প্রেস করলে তার লাইট কি হয়? জ্বলে। তাহলে এইটাকে বলা হয় মূলত জিরো কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা কি? ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপরে একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। অর্থাৎ জিরো কন্ডিশনালটা আগে বোঝেন, দুটোই প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে কি? একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। A first conditional sentence contains a present simple tense after if and then a future simple clause. It is used to express things that may happen in the future, but you don't know what will happen. It describes possible things. এটা সম্ভাব্য ঘটনাকে ডিসক্রাইব করে। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস উইল প্লাস ইনফিনিটিভ বলতে এখানে ভি ওয়ান ভার্বের বেস ফর্মটা বসে। যেমন ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, আই উইল নট গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব না। তার মানে একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে নেগেটিভ ইন্ট্রোগেটিভ হতে পারে, যাই হোক। ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকে, আই উইল হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করব। ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকে, আই উইল হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করব। ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি তাড়াতাড়ি না যাও, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। তুমি তাড়াতাড়ি না গেলে ট্রেনটা মিস করবে। তাহলে এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে লেখা একটা ক্লজ, আর একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। এইটাকে বলা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এরপর আসি সেকেন্ড কন্ডিশনাল। ইফ ইট ইউজ দ্য সিম্পল পাস্ট টেন্স অ্যান্ড দেন উড অ্যান্ড দ্য ইনফিনিটিভ, মানে উড প্লাস ভিওর, অর্থাৎ এটাকে বলা হয় ফিউচার ইন পাস্ট মুড। মানে দেখেন কি বলছে, সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট সিম্পল টেন্স হয়, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে একটা ক্লজ থাকে, আরেকটা ক্লজ থাকে হচ্ছে উড প্লাস ভিওর। এখানে একটা বিষয় বলছে দেখেন, আনুষ্ঠানিক লেখায় আই হি সি অর্থাৎ এই সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়াজ এর ব্যবহার হয়, কিন্তু এই জায়গাটাতে অর্থাৎ এই এই যে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ওয়াজ এর পরিবর্তে ওয়ার এর ব্যবহার হয়। দেখেন, this structure can be used to talk about things in the future that are probably not going to be true. It is as like as imagination.
কি বলছে দেখেন, সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি। এটাই হচ্ছে মূলত সেকেন্ড কন্ডিশনাল। অর্থাৎ এটা মূলত একটা ইমাজিনেশনকে ইন্ডিকেট করে, কল্পনাকে ইন্ডিকেট করে, কোনো একটা আনরিয়েল থিংস, অসত্য কথা, যেটা ঘটতে পারতো, একটা জিনিস হতে পারতো বাট হয়নি। হ্যাঁ, ইফ আই ওন দ্য লটারি, দেখেন উইনের পাস্ট ফর্ম ওন, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। যদি আমি লটারিটা জিততাম, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। আমি লটারিও জিতিনি, সাহায্যও করিনি। আমার সেকেন্ড যে ক্লজটা সেটা হচ্ছে উড প্লাস ভি অন, কিন্তু মানে এটাকে ফিউচার ইন পাস্ট মুড বলা হয়, করতাম। হ্যাঁ, ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, এম ডাবল ইটি, মিটের পাস্ট ফর্ম এম ইটি, মেট। অর্থাৎ যদি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতাম, ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতাম, আই উড হাগ হার, আমি তার সাথে হাগ করতাম। হাগ করা, কোলাকুলি করা। হ্যাঁ, ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, হি উড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, হি উড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। দিস স্ট্রাকচার অলসো ক্যান বি ইউজ টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট দ্যাট ইজ ইম্পসিবল অ্যাজ ইট ইজ নট ট্রু। হ্যাঁ, অর্থাৎ ওই সেম থিংস। ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, যদি তার যদি আমার কাছে তার ঠিকানা থাকতো, আই উড গো টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে যেতাম। তার ঠিকানাও নেই, দেখাও করতে চাইনি, জাস্ট আই ক্যান ইমাজিন ইট। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, মানে কেমন, যে যদি আমি তোমার জায়গায় থাকতাম, আই উড নেভার গো আউট উইথ হিম, আমি কখনোই তার সাথে যেতাম না। আই উড নেভার গো আউট উইথ হিম, আমি কখনোই তার সাথে যেতাম না। ইফ আই হ্যাড আ প্লেন, যদি আমার একটা প্লেন থাকতো, ইফ আই হ্যাড আ প্লেন, যদি যদি আমার একটা প্লেন থাকতো, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। আমার প্লেনও নেই, আমি বিশ্ব ভ্রমণ করিনি, জাস্ট ইমাজিন করছি একটা বিষয়কে। তাহলে এইটা হচ্ছে মূলত সেকেন্ড কন্ডিশনাল। আমার দুটো ক্লজ থাকে, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, একটা হচ্ছে উড প্লাস বি অন, অর্থাৎ ফিউচার ইন পাস্ট মুডে থাকে। এরপর হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা কি? থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়। অর্থাৎ after if, it uses the past perfect tense, then would have and the past participle in the second part of the sentence. If plus past perfect, then would have plus V3। মানে এইটা মূলত কি দেখেন, আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। It talks about the past and describes a situation that didn't happen and imagine the result of the situation। মানে কি জানেন, এটা অনেকটা সেকেন্ড কন্ডিশনালের মতো, এই থার্ড কন্ডিশনালটা। এটা অতীত সম্পর্কে কথা বলে এবং অতীতের একটা ঘটনা বর্ণনা করে, এবং সেই ঘটনার যে রেজাল্ট, এই রেজাল্টটা যদি হতো তাহলে কি হতে পারতো, এই সিচুয়েশনটাকে ইমাজিন করে, কিন্তু সেটা হয়নি কিন্তু। আবারও বোঝেন, আবারও বোঝেন, এটাকে বলা হচ্ছে থার্ড কন্ডিশনাল। অর্থাৎ এখানে একটা পাস্ট পারফেক্ট টেন্সের ক্লজ, আর একটা হচ্ছে ফিউচার ইন পাস্ট পারফেক্ট। ফিউচার ইন পাস্ট পারফেক্ট মানে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল হ্যাভ প্লাস ভি থ্রি, আর ওই শ্যাল বা উইল হ্যাভ এর পরিবর্তে উড হ্যাভ প্লাস ভি থ্রি। আবারও বলছি, সাধারণ অতীত সম্পর্কে কথা বলে, এমন একটি ঘটনা বর্ণনা করে যা ঘটেনি কিন্তু ঘটনার ফলাফলটি কল্পনা করে। মানে সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে আনরিয়েল, অসত্য। আনরিয়েল বা অসত্য, যে যদি এটা থাকতো তাহলে ওটা হতো, এটা থাকেও নি, ওটা হয়ও নি, বিষয়টা কিন্তু এরকম। এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। যে যদি আমার প্লেন থাকতো, আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। আমার প্লেনও নেই, আমি ভ্রমণও করিনি। কিন্তু এই থার্ড কন্ডিশনালটা হচ্ছে এরকম, যে একটা কাজ যদি ঘটতো, ঘটার পর তার রেজাল্ট, তার ফলাফল কি হতে পারতো সেইটা বর্ণনা করে। কি হতে পারতো, ফলাফলটা, রেজাল্টটা, এইটা বর্ণনা করে। এটা অনেকটা সেকেন্ড কন্ডিশনালের কাছাকাছি, সিমিলার, অনেকে গুলিয়ে ফেলে, বাট এটা একটু ডিফারেন্ট আছে। যেমন ইফ আই হ্যাড বিন ইন ইয়োর পজিশন, যদি আমি তোমার জায়গায় থাকতাম, যদি আমি তোমার পজিশনে থাকতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার, আমি কখনোই সেখানে যেতাম না। আই উড নট হ্যাভ গন দেয়ার, যদি আমি তোমার জায়গায় থাকতাম, যদি আমি তোমার পজিশনে থাকতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার।
ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি দ্রুত চালাতে, ইউ উডেন্ট হ্যাভ মিস দ্য মিটিং, তুমি মিটিংটা মিস করতে না। অর্থাৎ যদি এটা হতে পারতো, যদি এটা হতো, তাহলে সিচুয়েশনটা কি হতে পারতো? সিচুয়েশনটা এরকম হতো যে তুমি মিটিংটা মিস করতে না। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, যদি সে জায়গাটা ত্যাগ করতো, হি উড হ্যাভ বট দ্য প্লেস, সে জায়গাটা কিনতে পারতো। হ্যাঁ, সো এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। তাহলে আবারও বলছি, টোটাল 4টা কন্ডিশনাল সেন্টেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। আমার জিরো কন্ডিশনালটা হচ্ছে দুটোই প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে। ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে একটা প্রেজেন্ট সিম্পল, একটা ফিউচার সিম্পল, সিম্পল মানে ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে একটা পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে ফিউচার ইন পাস্ট মুড। হ্যাঁ, আর আপনার থার্ড কন্ডিশনাল হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার ইন পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি, আর একটা হচ্ছে উড হ্যাভ প্লাস ভি থ্রি। ঠিক আছে, হ্যাড প্লাস ভি থ্রি, আর একটা হচ্ছে উড হ্যাভ প্লাস ভি থ্রি। এখন দেখেন, আমরা যদি কয়েকটা সেন্টেন্স একটু দেখি, এখান থেকে কয়েকটা সেন্টেন্স দেখে আমরা কনভারসেশনের ভিতরে একটু মুভ করব, একটু যাব। আগে এই জায়গাটা আমরা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন, এগুলো রাইটিং বলেন বা স্পিকিং বলেন, প্রয়োজন হয় একবার যদি এটার ব্যবহার আপনারা শিখে নিতে পারেন, বুঝতে পারেন, এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কন্ডিশনাল সেন্টেন্সকে ব্যবহার করে স্পিকিং করা, কন্ডিশনাল সেন্টেন্সকে ব্যবহার করে রাইটিংটাকে ডেভেলপ করা, আহ, এটা খুবই দরকার এবং গুরুত্বপূর্ণ একটা টপিক। ইভেন আপনাদের এই যে বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই জায়গাটা থেকে কোশ্চেন আসে। সো ইউ হ্যাভ টু ডু ইট পারফেক্টলি, ইউ হ্যাভ টু কভার ইট। জাস্ট ওয়েট আ মিনিট, আই এম গোয়িং টু শো ইউ অ্যাবাউট দ্যাট থিংস। আচ্ছা, দেখেন, এখানে আমরা অ্যান্সারটা দেখব না, তা তা না হলে আমরা সেন্টেন্স গুলো বুঝতে পারবো না। আমি অ্যান্সার গুলোকে আগে সরিয়ে দেই এখান থেকে, দেখে আপনারা পারেন কিনা। এগুলো কিন্তু সব বিসিএস এর কোশ্চেন, এই কন্ডিশনাল সেন্টেন্সের উপর এগুলো সবই হচ্ছে বিসিএস এর কোশ্চেন। দেখেন, এই যে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে, আমি একটু আনমিউট করে দেই। বলছে, ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান ইউর স্কিন ড্যাশ। এখানে উত্তর কোনটা হবে আপনারা কে বলতে পারবেন? আমার প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট, কোনটা হবে? এ হবে? আর কেউ? सब बार हो गया सर। तीन नंबर पांच, चार नंबर चिटर, तीन बर्ड्स। तीन नंबर तीन। কেন ভুল হবে বলেন তো? দেখেন, একটু মিউট রাখেন, আমি বলি। এটা প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, তাহলে পরের ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট না হলে ফিউচার ইনডিফিনিট হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে জিরো কন্ডিশনাল, যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে ফার্স্ট কন্ডিশনাল। তো এই অপশনের ভিতর তো কোথাও উইল নেই, তাহলে তো ফিউচার হবেই না। তাহলে এখানে ইউর স্কিন, তাহলে সূর্যের তাপে যদি আপনি অনেকক্ষণ থাকেন, রোদে যদি অনেকক্ষণ থাকেন, তাহলে স্কিন তো পড়বে না। তাহলে ইওর স্কিন, এখানে অনেকে বলছেন এ হবে। দেখেন, ইওর স্কিন, সাবজেক্ট হচ্ছে স্কিন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। অর্থাৎ ইওরটার তো কোনো সাবজেক্ট না, এটা একটা অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভ। স্কিনটা মূলত এখানে সাবজেক্ট, অর্থাৎ ইওর স্কিন এটা সাবজেক্ট, নাউন ফ্রেজ, অর্থাৎ সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য বার্নস, ডি অ্যান্সার হচ্ছে ডি, নট এ, নট বি। ওকে, অর্থাৎ এটা জিরো কন্ডিশনাল। ইফ আ রুবি ইজ হিটেড ইট টেম্পোরারিলি লস ইটস কালার। এখানে অ্যান্সার কোনটা হবে বলেন তো?
উড। আর কেউ? দেখুন স্যার, হুম, উড উইল। হবে না স্যার, উড। আর কেউ বলতে পারবেন? হয়নি, উড হবে না। ঠিক ঠিক ঠিক। স্যার হ্যাঁ তো হুম, পারফেক্ট। উইল হবে স্যার। উইল কেন হবে বলেন তো? উইল কেন হবে? উইল কেন হবে? It has temporarily lost its color. কন্ডিশনালের কোন স্ট্রাকচারের ভিতর কি হ্যাজ আছে? ইনডিফিনিট, এটা হ্যাঁ, ফিউচারের দেখেন, ইনডিফিনিট। বোঝার চেষ্টা করেন। এটা উইল হবে। এবার কেন উইল হবে আমি বলি। আপনারা অনেকে উড বলছেন এই হিটেড দেখে, এটা দেখবেন না, আগে বুঝতে হবে। ইফ আর রুবি ইজ হিটেড, এই যে ইজ প্লাস ভি3, এটা কিসের স্ট্রাকচার জানেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আমার সেন্টেন্সে শুধু অ্যাক্টিভের হবে এরকম না তো, এটা তো পাস্ট টেন্স না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যে যদি রুবিতে তাপ দেওয়া হয়। রুবি বলতে সোনা, রূপার মতো একটা পদার্থ। সো ইফ আ রুবি ইজ হিটেড, যদি রুবিতে তাপ দেওয়া হয়, তাহলে এটা তার ক্ষণস্থায়ীভাবে তার রং হারাবে। ইট উইল টেম্পোরারিলি, টেম্পোরারিলি তো একটা অ্যাডভার্ব, লসটা মেইন ভার্ব, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আসবে। ইট উইল টেম্পোরারিলি লস ইটস কালার। তাহলে এটা একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এখানে উড বা হ্যাজ এগুলো হয় না। হ্যাজ বা ডাজ তো কোনো কন্ডিশনালের মধ্যেই নেই, তো এটা কেন আসবে? জাস্ট উইল। ঠিক আছে। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট, নট পাস্ট টেন্স, এটা এটা প্যাসিভের সেন্টেন্স। এটা যদি রুবিতে তাপ দেওয়া হয়, বুঝতে পারছেন? এগুলো সব বিসিএস এর কোশ্চেন। এটা যতটা এক কথায় মানে সহজে যেটা মনে হবে উত্তর, ওইটা না, এটা একটু ঘোরানো, ঠিক আছে, একটু ক্রিটিক্যাল। ইফ হি ড্যাশ অন টেলিং লাইস নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সে, বলেন তো এটা এখানে কোনটা হবে? গোজ হবে স্যার। স্যার উইল গো হবে না, স্যার গোজ হবে না। উইল গো। না, উইল গো হবে। উইল গো আর উইল গো, তিন নাম্বার হবে স্যার, গোস। উইল গো। উইল গো হবে স্যার। না, উইল গো কেন হবে? দুটোই কি ফিউচার হয়? একটা ফিউচারে আছে, দুটো ফিউচার কোনো কন্ডিশনালের স্ট্রাকচারে আছে? এই পাশেটাতে তো ফিউচার। কন্টিনিউয়াস হবে স্যার। ইয়েস। স্যার উইল গো। এটা 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 হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। দেখেন এখানে আমার উল্টানো, মানে এটা হচ্ছে ইফ হি গোজ অন টেলিং লাইস, অর্থাৎ যদি সে মিথ্যা বলেই যায়, হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইফ হি গোজ, গো মানে কি যাওয়া, তাহলে গোজ অন টেলিং লাইস, যদি সে মিথ্যা বলেই যায়, এখানে অর্থটা যাওয়া, হ্যাঁ। তাহলে কি হবে? নোবডি উইল বিলিভ, কেউ বিশ্বাস করবে না কোনো কথা যেটা সে বলে। নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সে। তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল। কোনটা? ফার্স্ট কন্ডিশনাল। একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট। বলেন তো 4 নাম্বারটা কি হবে? দেখি এটা কে বলতে পারে। 4 নাম্বারটা কি হবে? রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। এখানে 5টা অপশন দেওয়া আছে, কি হতে পারে? নাম্বার হবে হবে is উইল বি ডিসমিসড। dismissed. 2 নাম্বার হবে উইল ডিসমিসড। এই উইলের পরে কি ভি থ্রি কখনো হয়? উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে না, এটা কি কোনো ফর্মই হলো ভার্বের? এটা কেন হবে? হ্যাঁ। হ্যাঁ, উইলের পরে কি হয়? ভি1 বসে না, ভি3 কখনো উইলের পর বসে? কোথাও দেখছেন? টেন্স কি বোঝেন না? এটা কি হবে তাহলে? স্যার সি নাম্বার দেখেন এই জিনিসটা বোঝেন, এটা একটু বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। রোকেয়া ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। ইফ শি ইজ লেট এগেইন মানে কি? যদি সে আবার দেরি করে। তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ শি ইজ লেট এগেইন, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ শি ইজ লেট এগেইন। এবার বোঝেন, এবার বোঝেন, ডিসমিস মানে কি? বরখাস্ত করা। এখন সাবজেক্ট হচ্ছে রোকেয়া। দেখেন রোকেয়া কোনো কাজ এখানে করছে না, এটা একটা প্যাসিভের সেন্টেন্স, এটা অনেকে বুঝতে পারবে না। বাংলাটা এরকম, এই যে 4 নম্বর যে বাক্যটা, এটার বাংলা এরকম যে রোকেয়াকে বরখাস্ত করা হবে, রোকেয়াকে ডিসমিসড করা হবে তার চাকরি থেকে, যদি সে আবার দেরি করে।
রোকেয়াকে বরখাস্ত করা হবে, রোকেয়াকে ডিসমিসড করা হবে তার চাকরি থেকে যদি সে আবার দেরি করে। মানে নিজে, কেউ কি নিজে নিজে তার চাকরি ছেড়ে দেয়? কেউ তো নিজে নিজে তার চাকরি ছেড়ে দেয় না, তার ম্যানেজারের দ্বারা, তার বসের দ্বারা সে বরখাস্ত হবে। অর্থাৎ সাবজেক্ট নিজে ডিসমিসড হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম, রোকেয়া নিজে কিছু করবে না, রোকেয়াকে করা হবে। এই জন্য এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। প্যাসিভের স্ট্রাকচার কি? শ্যাল বা উইল বি প্লাস ভি3। উইল ডিসমিস না, উইল বি ডিসমিসড। এটা ফার্স্ট কন্ডিশনাল, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট। বাট যেটা ফিউচার ইনডিফিনিট ওটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। রোকেয়া উইল বি ডিসমিসড ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। রোকেয়াকে তার পোস্ট থেকে বরখাস্ত করা হবে যদি সে আবার দেরি করে। কে করবে? তার ম্যানেজার বা তার বস। আমার কথা কি কেউ বুঝতে পারছেন? এই উইল বি ডিসমিসড কেন হবে? বোঝা গেল? স্যার ইয়েস স্যার। জি স্যার, আমি তো বলবি। হ্যাঁ, যদি বলে থাকেন তাহলে ভালো। এইগুলো ধরা শিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা আহ, এগুলো একটু নিজেরা করার চেষ্টা করবেন। আমি এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড। ইভেন আমার বইটাতেও দেওয়া আছে, কন্ডিশনাল সেন্টেন্সের চ্যাপ্টার আছে, আপনারা দেখবেন ভালোভাবে। এটা ক্লিয়ার করার চেষ্টা করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। নিজেরা একটু করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দিব। এখন আমি একটু কনভারসেশনের ভিতরে যাব, যে কনভারসেশনটা আমি আপনাদেরকে করতে বলছিলাম। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা বাংলা এবং বাংলা থেকে ইংলিশ এটা করার চেষ্টা করেন। দেখেন আপনারা পারেন কিনা, ডেভেলপ করতে পারেন কিনা, কারণ এই কনভারসেশন গুলো সলভ করা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। এবং প্যাসেজটাকে অ্যানালাইসিস করতে হবে আমাদের, যে সেন্টেন্স গুলো কিভাবে লেখা আছে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, আমি পারতেছি কিনা। যেমন দেখেন এইখানে, আমি যদি আজকে আগে একটা বাংলা সেন্টেন্স দেখি এবং সেইখান থেকে ইংলিশটা ট্রান্সলেট করি, এখানে একটু বোঝার চেষ্টা করেন। প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে বুঝবেন। দেখেন, আহ, মিনা এবং রাজু দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। রাজু বলছে, হ্যালো মিনা, তুমি কেমন আছো? তোমাকে ধন্যবাদ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সো দ্যাট ইজ দ্য পার্ট অফ গ্রিটিংস, ইউ অল নো দ্যাট। হ্যালো মিনা, হাউ আর ইউ? থ্যাংক ইউ, আই এম গুড, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? ইউ ক্যান সে আই এম অলসো ফাইন। সো তুমি কোথায় যাচ্ছ, এই জায়গা থেকে আমরা করার চেষ্টা করব। তুমি কোথায় যাচ্ছ, তাহলে এই বাক্যটার ইংলিশ কি হবে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝেন, আমরা শুধু টেন্সের স্ট্রাকচার শিখছি, বাট প্র্যাকটিক্যালি সলভ করতে হবে। ওয়ার আর ইউ গোয়িং? ওয়ার আর ইউ গোয়িং? ওয়ার আর ইউ গোয়িং, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যদি এটাকে ট্রান্সফর্ম করি, টেন্সের পরিবর্তনটা আপনাকে শিখতে হবে, কম্পেয়ার করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি যেভাবে করাই, আমি যদি বলি তুমি কোথায় যাও, এটার ইংরেজি কি বলতে পারেন? তুমি কোথায় যাও? ওয়ার ডু ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? ওয়ার ডিড ইউ গো? তুমি কোথায় যাবে? ওয়ার উইল ইউ গো? তুমি কোথায় যাচ্ছ? ওয়ার আর ইউ গোয়িং? আমি যদি বলি তুমি কোথায় যাচ্ছিলে, ওয়ার ইউ গোয়িং? তুমি কোথায় যেতে থাকবে? ওয়ার উইল ইউ বি গোয়িং? তুমি কিভাবে গিয়েছিলে? ওয়ার ডিড ইউ গো? তুমি কিভাবে যাবে? সরি, হাউ ডিড ইউ গো? তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ গো? তুমি কোথায় গিয়েছো? ওয়ার হ্যাভ ইউ গন? তুমি কোথায় গিয়েছো, প্রেজেন্ট পারফেক্ট। ওয়ার হ্যাভ ইউ গন? দেখছেন, এই যে একটা বাক্যকে আমি বিভিন্ন টেন্সে ট্রান্সফর্ম করতেছি, বিভিন্ন ডাবল ইউএস ওয়ার্ড নিয়ে আসতেছি, এই টানা শিখতে হবে। মিনা বলছে, আমি একটি সংবাদপত্র কিনতে যাচ্ছি। দেখেন, বাংলা বাক্যে সাবজেক্টের পরে অবজেক্ট থাকে, বাট ইংলিশে ভার্ব বসাতে হয়। তাহলে আই, এরপর কি? যাচ্ছি, অ্যাম গোয়িং। আই অ্যাম গোয়িং, এরপর কি? টু বাই। কেনা ইংরেজি কি? বাই। তাহলে কিনতে, এটা ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন্ড। আই এম গোয়িং টু বাই আর নিউজ পেপার। আ নিউজ পেপার, আমি একটি সংবাদপত্র কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই আর নিউজ পেপার। আমি সংবাদপত্র কিনতে যাই, আই গো টু বাই আ নিউজ পেপার। আমি সংবাদপত্র কিনতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু বাই আ নিউজ পেপার। আমি সংবাদপত্র কিনতে যাব, আই উইল গো টু বাই আ নিউজ পেপার। আমি সংবাদপত্র কিনতে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু বাই আ নিউজ পেপার। আমি সংবাদপত্র কিনতে গিয়েছি, আই হ্যাভ গন টু বাই আ নিউজ পেপার। এই যে টেন্সের পরিবর্তন, এই পরিবর্তনটা আপনাকে বুঝতে হবে। তুমি কি নিয়মিত পত্রিকা পড়ো? তাহলে ইংলিশ কি? টু ইউ রিড। আমি করাই দিচ্ছি, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? তুমি কি নিয়মিত পত্রিকা পড়ো? ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? তাহলে আমি যদি বলি, তুমি কি পত্রিকা পড়েছিলে? ডিড ইউ রিড নিউজ পেপার? তুমি কি পত্রিকা পড়েছিলে? ইংলিশ কি? ডিড ইউ রিড নিউজ পেপার? ডিড ইউ রিড নিউজ পেপার? তুমি কি পত্রিকা পড়বে? উইল ইউ রিড নিউজ পেপার? উইল ইউ রিড নিউজ পেপার? তুমি কি পত্রিকা পড়তেছো?
আর ইউ রিডিং নিউজ পেপার? আর ইউ রিডিং নিউজ পেপার? তুমি কি পত্রিকা পড়তেছো? আর ইউ রিডিং নিউজ পেপার? আর ইউ রিডিং নিউজ পেপার? তুমি কি পত্রিকা পড়তেছিলে? ওয়াই আর ইউ রিডিং নিউজ পেপার? তুমি কি পড়তে থাকবে? উইল ইউ বি রিডিং নিউজ পেপার? উইল ইউ বি রিডিং নিউজ পেপার? তুমি কি পত্রিকা পড়েছো? হ্যাভ ইউ রিড নিউজ পেপার? হ্যাভ ইউ রেড নিউজ পেপার? হ্যাভ ইউ রেড নিউজ পেপার? মোস্ট ইফেক্টিভ স্ট্রাকচার, মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার যেগুলো টেন্সের, কোনগুলো? তিনটা ইনডিফিনিট, তিনটা কন্টিনিউয়াস আর প্রেজেন্টের পারফেক্ট। এগুলো দিয়ে বেশি করে প্র্যাকটিস করতে হয়। বলছে অবশ্যই তুমি পড়ো না, তো কি হবে? অফকোর্স, অফকোর্স ডোন্ট ইউ রিড, অফকোর্স ডোন্ট ইউ রিড, তুমি পড়ো না। অফকোর্স ডোন্ট ইউ রিড, তুমি পড়ো না। ডোন্ট ইউ রিড, তুমি পড়ো না। রাজু বলছে অবশ্যই। তুমি কি জানো সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়? এই যে বাক্যটা দেখেন, এই বাক্যটা প্যাসিভ ভয়েস, আপনার সেন্টেন্স দেখে ধরা শিখতে হয়। সাবজেক্ট কি? সংবাদপত্র। তাহলে ইংলিশটা কেমন জানেন? নিউজ পেপার। এরপর বলা হয়, এটা অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইজ প্লাস ভিতরে, ইজ কল্ড দ্য স্টোর হাউস, ইজ স্টোর হাউস অফ নলেজ। নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। তুমি কি জানো সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়? নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়। ডু ইউ নো? নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। এটা যদি অ্যাক্টিভে হতো তাহলে কেমন হতো? এটা এরকম হতো যে আমরা সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলি, উই কল নিউজ পেপার দ্য স্টোর হাউস অফ নলেজ। কিন্তু বাক্যটা মূলত কি? যে নিউজ পেপারকে জ্ঞানের ভান্ডার বলা হয়, নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। হ্যাঁ, তাহলে এই প্যাসিভ থাকলে সেই অনুযায়ী আমাকে করতে হবে। ইজ প্লাস ভি থ্রি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। বলছে তুমি ঠিক বলেছো, ইউ আর রাইট। সংবাদপত্র না পড়লে আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না। দেখেন এখানে কি আছে, আলাদা দুইটা ক্লজ, বা আপনি এখানে ক্লজের ব্যবহার করতে পারেন বা ফ্রেজের ব্যবহারও করতে পারেন। আপনি কি বলতে পারেন? আপনি কি বলতে পারেন? সেটা হচ্ছে এরকম যে ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার, ইফ, দেখেন কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার, যদি আমরা সংবাদপত্র না পড়ি আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না। এটা এটা উই ওন্ট বি, মানে আমরা জানতে পারবো না বা পারি না। আপনি এখানে উইল এর পরিবর্তে ক্যানের ব্যবহার করতে পারেন। ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার, উই কান্ট বি এইবল, আমরা সক্ষম হব না, জানতে পারি না মানে পারবো না। এই এই স্ট্রাকচারটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়। উই কান্ট বি এবল টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে বাক্যটা আমি লিখলাম, উই কান্ট বি এবল টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এর আগে যেটা লিখলাম ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার, এইটা কি ক্লজ না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উই, আর একটা হচ্ছে মডেলের ক্লজ, উই কান্ট বি এবল টু রিড নিউজ পেপার। আহ এখানে দেখেন আমি একটু আপনাদেরকে বলি, ইফ উই ডোন্ট না বলে এই জায়গাটাকে, মানে এটা তো সাবজেক্ট আর ভার্ব আছে, আমি কিন্তু এটাকে ফ্রেজে পরিণত করতে পারি। ফ্রেজ, ফ্রেজ, সেটা কি? সেটা কি? যেমন ইফ উই ডোন্ট রিড না বলে আমি যদি বলি যে উইদাউট রিডিং নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্র পড়া ছাড়া, রিডিং নিউজ পেপার উই ক্যান নট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। I mean, you can say that if we don't read newspaper, or you can also say that without reading newspaper. একটা হচ্ছে ক্লজ, একটা হচ্ছে ফ্রেজ। এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, মানে এই যে সংবাদপত্র না পড়লে, এটা কিভাবে বলা যায়? উইদাউট রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়া ছাড়া, উই কান্ট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, উই কান্ট বি এবল টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আর ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার। কেউ কি এই জায়গাটা বুঝতে পারছেন আমি কি বললাম? বোঝাতে পারছি? দুই ভাবে লেখা যায়, এটাকে ফ্রেজ আকারে লেখা যায়, ক্লজ আকারেও লেখা যায়। হ্যাঁ, ফ্রেজ মানে সাবজেক্ট আর ভার্বের ব্যবহার। এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবে না। এখন যে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস, এই বিশেষ করে এই কনভারসেশনের ক্লাস, এরপর আস্তে আস্তে রিডিং এর ভিতর যাবো, স্পিকিং এর ভিতর যাব, একটা ক্লাসও মিস করবে না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর বলছে যারা নিয়মিত সংবাদ পড়ে না তারা কুয়োর ব্যাঙ হয়ে থাকে, কারণ তারা দেশ ও বিশ্বের বর্তমান বিষয়গুলো জানে না। তো এটার ইংলিশ কি? দোজ হু ডোন্ট রিড নিউজ পেপার পুয়ার ব্যাং। পুয়ার ব্যাং বলতে কি আপনি এখানে কুয়োর ব্যাঙই দিবেন না। এটা এটা মানে একটা ইডিওমেটিক অর্থ দিচ্ছে, অর্থাৎ তারা অন্ধকারে পড়ে থাকে। ব্যাং কোথায় থাকে? ব্যাং কুয়োর ভিতর থাকে, তাই না? অন্ধকারের ভিতর থাকে। তো সেই কথাটা বলছে যে দোজ হু ডোন্ট রিড নিউজ পেপার, দে আর ইন দ্য ডার্কনেস, দে আর ইন দ্য ইগনোরেন্স, দে আর ইন দ্য ডার্কনেস, বিকজ দে ডোন্ট নো অ্যাবাউট দ্য কারেন্ট থিংস অফ, uh, the current things of,
নেশন অ্যান্ড অ্যাব্রোড অর হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ বিদেশ এটাকে বলা যায় হোম অ্যান্ড অ্যাব্রোড, হোম অ্যান্ড অ্যাব্রোড, বিকজ দে ডোন্ট নো অ্যাবাউট দ্য কারেন্ট নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। হ্যাঁ, একই সাথে সংবাদপত্রগুলিতে আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত নিবন্ধগুলি রয়েছে, তারা খুবই সহায়ক। হ্যাঁ, এই যে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলো আপনি দেখে কিভাবে ট্রান্সলেট করবেন এটা আপনাকে বুঝতে হবে। ইংলিশে যদি থাকে সেখান থেকে বাংলাটা আপনি ধরতে পারছেন কিনা। হ্যাঁ, তো এই যে একই সাথে সংবাদপত্র গুলিতে মানে এই জায়গায় আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত নিবন্ধগুলি আছে। তো এইটা হচ্ছে মূলত এখানে সাবজেক্ট। একটা জায়গায় কোনো কিছু আছে, এখানে দেয়ার এর ব্যবহার করা হয়। হ্যাঁ, দেয়ার আর মেনি আর্টিকেলস, দেয়ার আর মেনি আর্টিকেলস রিলেটেড টু আওয়ার স্টাডি, রিলেটেড টু আওয়ার স্টাডি ইন দ্য নিউজ পেপার। তারা খুব সহায়ক, দে আর ভেরি হেল্পফুল। পত্রিকার কোন বিভাগটি তুমি বেশি পছন্দ করো? হুইচ সেক্টর ডু ইউ লাইক মোস্ট ইন নিউজ পেপার? হুইচ সেক্টর? অফকোর্স এডুকেশনাল ফেজ। ইউ বলছে আই লাইক দ্য জেনারেল নলেজ অ্যান্ড লিটারেচার আর্টিকেল। মাঝে মাঝে আমি আমার লেখাগুলো পত্রিকায় পাঠাই। সামটাইমস আই সেন্ড মাই রাইটিং টু নিউজ পেপার। খুব ভালো, সংবাদপত্র মানুষের দৃষ্টিভঙ্গি ধরে রাখে। আমার এখনই যেতে হবে, ঠিক আছে, পরে দেখা হবে। তো এই যে সেন্টেন্স গুলো, এগুলো দেখে বাংলাটা দেখে আমি ইংলিশে করতে পারছি কিনা, একটা ইংলিশ সেন্টেন্স যখন আমি করছি টেন্স মেনটেন করে, সেই সেন্টেন্সটাকে আমি যদি অন্য টেন্সে করতাম তাহলে কেমন হতে পারতো, তাহলে কেমন হতে পারতো। এই বিষয়গুলোকে আমাদের বুঝতে হবে, এই বিষয়গুলোকে আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে। আপনারা যদি এই জায়গাগুলোকে ডেভেলপ করতে পারেন, এই জায়গাগুলোকে নিতে পারেন, একবার বাংলা থেকে ইংলিশ করেন, একবার ইংলিশ থেকে বাংলা করেন, এবং নিজের প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে আমি এটা করতে যাচ্ছি, আমি কোথায় পারছি না, কোন টেন্সে সমস্যা হচ্ছে, না কোন মডেলের সমস্যা হচ্ছে, কোন জায়গাগুলো ডেভেলপ করতে পারলে আমি এগোতে পারবো। সো দ্যাট ইজ দ্য মেইন থিংস। এখানে প্রত্যেকটার অর্থ দেওয়া আছে। হ্যাঁ, এটা আপনারা নিজেদের মতো করে একটু করার চেষ্টা করবেন। আমি এটার পিডিএফ অলরেডি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি। এগুলো আমার আমার যে বইটা আছে, বইটাতেও সুন্দরভাবে কনভারসেশন গুলো সাজানো আছে। আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। গত ক্লাসে যেটা দিয়েছিলাম ওটা কি আপনারা করেছিলেন কেউ প্র্যাকটিস? অ্যাবাউট করোনা ভাইরাস যে টপিকটা ছিল, বলেন তো করছিলেন?